ফুল জোহার। এখানে উপস্থিত প্রত্যেকটি বয়োজ্যেষ্ঠ গুরুজনদের আমি দিশম আদিবাসী গাঁওতার স্টেট অবজারভার আর ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের জয়েন্ট কনভেনার, আজ আমার সংগঠনের তরফ থেকে আমাদের রাজ্য সভাপতি বা রাজ্য সম্পাদকের এখানে উপস্থিত থাকার কথা ছিল, তো বিশেষ কারণবশত রাজ্য সভাপতির বীরভূমে রয়েছেন এবং যিনি সম্পাদক ডাক্তার সুরজিৎ সিং হাসদা, উনি নিজের ব্যক্তিগত স্বাস্থ্যের চিকিৎসার জন্য কলকাতায় রয়েছেন বিগত দুদিন ধরে। আজ এই কল্যাণ সমিতির আহ্বানে এবং ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে যে ঐতিহাসিক সমাবেশের আহ্বান করা হয়েছে এবং যাতে দূর দূরান্ত থেকে আমার বয়োজ্যেষ্ঠ বাবা মা কাকা জেঠু যে সমস্ত মাতারা এসে উপস্থিত হয়েছেন সবাইকে আমাদের সংগঠনের তরফ থেকে হুলসেই জোহার জানাই। এবং মঞ্চে উপবিষ্ট যে সমস্ত সংগঠনের ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের যে সমস্ত সহযোগী সংগঠন আছেন, তাদের যে সমস্ত কর্মকর্তারা উপস্থিত হয়েছেন বা সদস্য সমর্থকরা, প্রত্যেকজনকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে হুল জোহার জানাই। আমাদের ভাবতে হবে আমরা কোন সময়ের মধ্যে দিয়ে চলেছি। আজ প্রতি জায়গায় বছরে প্রায় যে গোটা গণসংগঠন রয়েছেন তারা হয় কলকাতা, নয় বাঁকুড়া, নয় বীরভূম, নয় ঝাড়গ্রাম বা হয়তো উত্তরবঙ্গের কোনো জেলায় বা দক্ষিণবঙ্গের কোনো জেলায় আপনারা বিভিন্ন দিন বিভিন্ন দাবি দাওয়া সামনে নিয়ে আপনারা বিভিন্ন ধরনের কাজ করছেন। সে ডেপুটেশন হতে পারে, রোড ব্লকেজ হতে পারে, থানা ঘেরাও হতে পারে, স্কুল কলেজে নিজের ভাষায় পঠন পাঠনের জন্য অনশন হতে পারে। প্রত্যেক দিন আদিবাসী মানুষজন কিন্তু লেগে রয়েছে। আজকে দুহাত তুলে আমার মায়েদের, আমার বোনেদের, আমাদের দিদিদের নমস্কার জানাই, জোহার জানাই। কারণ আপনারা জানেন এই সময় চূড়ান্ত ভাবে সাঁওতালি ভাষায় যদি বললিয়া মার মার কাট কাট অবস্থা মাঠ রে, সেই মাঠের ধান তোলা বা ধান কাটা বাকি দিয়ে আমার মায়েরা বোনেরা যেভাবে এসে এই আমাদের সমাবেশস্থল ভরিয়ে তুলেছেন, তার জন্য আপনাদের জোহার বললেও সেটা যথেষ্ট সম্মান জানানো হয় না। সেই জন্য আমি প্রত্যেক সমাবেশে বা প্রত্যেক মিটিংয়ে একটা কথা বারবার বলি, যেই সমাজের মহিলারা এগিয়ে আছেন মানসিকতার দিক দিয়ে, অর্থনৈতিক দিক বা সামাজিক দিক দিয়ে নয়, যে সমাজের মহিলারা এগিয়ে আছেন মানসিক দিক দিয়ে নিজের সমাজকে, নিজের বাড়িকে, নিজের জাতিকে সুরক্ষিত করার জন্য, সেই সমাজের মহিলারা যদি এগিয়ে আসেন, সেই সমাজকে কেউ কখনো পিছন দিকে নিয়ে যেতে পারবে না। তাই আমার মা বোনেদের উদ্দেশ্যে যে সমস্ত ভাই কাকা দাদারা এসে উপস্থিত হয়েছেন তাদের জন্য জোরে একবার হাততালি দেবেন। সারাও আজকে সমাবেশে আমাকে দুটো পয়েন্ট নিয়ে কথা বলতে বলা হয়েছে। আমাদের বাদ বাকি যে সমস্ত পয়েন্ট রাজেশ শ্রদ্ধা খুব সুন্দর করে বলে দিয়ে গেলেন। তার আগে আমাদের ভূমিজ সমাজের দাদা বলে দিয়ে গেলেন। তার আগে আরো বক্তা ছিলেন, তারা কিন্তু সুন্দর করে প্রত্যেকটি পয়েন্ট আপনাদের বোঝালেন। আমার যে দুটো পয়েন্ট হচ্ছে এডুকেশন সিস্টেম অফ ট্রাইবাল পিপল ইন ওয়েস্ট বেঙ্গল, আদিবাসীদের শিক্ষা ব্যবস্থা নিয়ে একখানা কথা বলতে বলা হয়েছে। আর কুইডি মিরু, আপনারা জানেন যে দুঃখজনক ঘটনা রামপুরহাটের আমাদের বারোমেশিয়া গ্রামে ছোট্ট কুইডি মিরুর ওপরে ঘটেছিল, সেই ঘটনা নিয়ে দু চারটে কথা বলতে বলা হয়েছে। কারণ আমাদের দিশম আদিবাসী গাঁওতা একদম ঘটনা যেদিন ঘটে সেই ঘটনার শুরুর দিন থেকে আজ পর্যন্ত যেখানে ট্রায়াল চলছে, আপনাদের বলে রাখি
আজকে সেখানে কিন্তু কোর্টে সাক্ষ্য গ্রহণ চলছে, রামপুরহাট কোর্টে। আমাদের সদস্যরা সেখানে রয়েছেন, আমাদের বিভিন্ন সদস্য বা বিভিন্ন আজকে পুরুলিয়া জেলা, বাঁকুড়া জেলা, পশ্চিম বর্ধমান জেলা বা পূর্ব বর্ধমান জেলা থেকে যারা এসেছেন তাদেরকে আন্তরিকভাবে দিসম আদিবাসী গাঁওতার একটা ছোট্ট সদস্য হিসেবে আমার সেই সমস্ত সদস্যকে ধন্যবাদ জানাই। একটা কথা বলতে যাই, এইখানে গোড়াদা বসে আছেন আমার দিসম আদিবাসী গাঁওতার রাজ্য মেম্বার। এডুকেশন সিস্টেমের কথা যদি বলতে হয় বলি, আমরা জানি সারা পশ্চিম বাংলায় প্রায় 7 জায়গায়, সেই কালিম্পং, উত্তর দিনাজপুর বলুন বা দিনাজপুর বলুন, আমাদের বীরভূম, আমাদের পুরুলিয়া, আমাদের পশ্চিম বর্ধমান, এখন যেটা বর্ধমান আর পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমানে ভাগ হয়েছে, পূর্ব মেদিনীপুর, মেদিনীপুরে যেটা আবার দুটো ভাগ হয়েছে। এই আদিবাসী মানুষদের, বিশেষ করে আমাদের তথাকথিত এলিট শ্রেণী, তথাকথিত বুদ্ধিজীবী মানুষরা আমাদের পিছিয়ে পড়া জাতি বলে তো। আর আমাদের তাই জন্য একটা ডিপার্টমেন্ট আছে। কি ডিপার্টমেন্ট? ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার। মানে যে সমস্ত মানুষ পিছিয়ে পড়েছে তাদের ওয়েলফেয়ার করার জন্য একটা ডিপার্টমেন্ট করা আছে। এবং আদিবাসী শিক্ষা সমিতি বলে নাকি এখানে কোনো বোর্ড আছে, যারা এই পশ্চিমবঙ্গের যে সমস্ত ইএমআরএস মানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলগুলো আছে সেইগুলো দেখাশোনা করেন। এবং তার সাথে পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক যে সমস্ত বিদ্যালয়গুলো আছে, সেটা আশ্রমিক হোক বা অআশ্রমিক যাই হোক, সেগুলো দেখাশোনা করেন। তো আমি যেহেতু পশ্চিম বর্ধমানে থাকি, আর আমার গোরাদা এখানে উপস্থিত আছেন, বাবলুদা আছেন, যারা আপনারা জানেন পূর্ব বর্ধমান যখন ছিল, বর্ধমান যখন একটাই জেলা ছিল, তখন একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ওখানে তৈরি হয় প্রায় 2002 থেকে 4 সালের মধ্যে, যাতে এই পিছিয়ে পড়া জাতিগুলো ইংলিশ মিডিয়াম মাধ্যমে পড়াশোনা করে নিজেদের ভবিষ্যৎটাকে সুরক্ষিত শুধু নয়, নিজেদের সমাজে তারা একটা ভালো দিক তুলে দিতে পারে, যাতে তারা পড়াশোনার পর সেই পড়াশোনাটার আলো, পড়াশোনা করলেই চাকরি পেতে হবে তার কোনো মানে নেই। পড়াশোনা করলে, জ্ঞান অর্জন করলে কিছু হোক আর নাই হোক, নিজের অধিকারের জন্য মাথা তুলে আওয়াজ তুলতে পারবেন। কি ঠিক বলছি তো কিনা? পড়াশোনাটা জানতে হবে, শিক্ষিত হতে হবে, তবেই আপনি বুঝতে পারবেন আপনার কোন কোন জায়গায় সেধমারি করা হচ্ছে, কোন কোন জায়গায় আপনাকে বঞ্চিত করা হচ্ছে। সেটা রাষ্ট্র শক্তির দ্বারাই হোক, আর রাষ্ট্রের মধ্যে যারা থেকে সেই অফিসারসরা ঠান্ডা ঘরে বসে লুপহোল বার করছে, যেটা ফেক এসটি বলুন। এই রাজেশ্বর দাদা বলছিলেন যে এই সব জায়গা আসল আতুর ঘর নয়, আসুর ঘর হচ্ছে ওই বিএলআরও দপ্তর, যেটা রাজেশ্বর দাদার সাথে আমি 100% সহমত। 2002 সাল থেকে যে ধারাই বাছাইয়ের প্রক্রিয়া চলছে, এসআইআর প্রক্রিয়া, যে অরিজিনাল আমাদের বাংলার ভোটার কারা, আমি রাজেশ্বর দার কাছে 100% সমর্থন নিয়ে বললাম 2000 সাল কাট অফ থাক। আর কারা এই রাজ্যের আদিম অধিবাসী, কারা আদিম অধিবাসী আদিবাসী, তাটাকে সুনিশ্চিত করা হোক। ধীরে ধীরে আদিবাসীদের জল জমিন জায়গা থেকে উচ্ছেদ করার একটা সুনির্দিষ্ট সুচতুর পরিকল্পনা চলছে। অযোধ্যা পাহাড় জানেন, এখানের পাঞ্চেত ড্যাম জানেন, আমাদের পশ্চিম বর্ধমান জানেন, যেখানে দীর্ঘদিন ধরে শয়ে শয়ে বছর ধরে আদিবাসী মানুষজন বসবাস করছে। সেই সমস্ত জায়গায় তাদের বলা হচ্ছে তোমার এই জায়গা আজকে ইসিএল কোম্পানির, তোমার এই জায়গা আজকে মিনারেলস পাওয়া গেছে, তোমাদের দীর্ঘদিনের বাসস্থান সরে গিয়ে অন্য কোনো জায়গায় আমরা সিএসআর পলিসি বলুন বা আরআর পলিসি বলুন আপনাদের নিয়ে গিয়ে সেখানে বসিয়ে দেবো। খুব ভালো কথা, আদিবাসী লোকজন গিয়ে বসে যাব। আর এই কথাটাই যদি আমরা বলি, কলকাতার বুকে
পেট্রোলিয়াম পাওয়া গেছে, কয়লা পাওয়া গেছে, আকরিক লোহা পাওয়া গেছে বা ইউরেনিয়াম পাওয়া গেছে, আপনাদের কলকাতা থেকে তুলে নিয়ে এসে অযোধ্যা পাহাড়ের মাথায় বসাবো। ওই কলকাতার বাবুরা মেনে নেবে তো? এখানের সরকার মেনে নেবে তো? ওনারা যদি না মেনে নেন, আমরা কেন মেনে নেব মশাই? যাই হোক, সেই ফিডার স্কুলের কথা যেটা বলছিলাম, ডাঙ্গালের বনকাটি কাকসা, আর আমাদের দুর্গাপুরের ফুলজোরের পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়। আমার কাছে পেপার আছে, ডকুমেন্টস আছে, ডকুমেন্টস ছাড়া কথা বলি না। যার যদি নেবার থাকে, কোনো মিডিয়া বন্ধু, কোনো ইন্টেলিজেন্সের লোক, মুখ্যমন্ত্রীর কাছে 2016 সাল থেকে দরবার করা হচ্ছে যে দিদিমণি কি ম্যাডাম, আদিবাসী মানুষরা পড়াশোনা শিখতে চায়, মূল স্রোতে থাকতে চায়, যে ইংলিশ মিডিয়াম স্কুল আদিবাসী মানুষের কাছে দুঃসাধ্য, যেখানে প্রতি মাসে হাজার হাজার টাকা লাগে, সেইখানে আমরা স্কুলে পড়াতে পারবো না। কিন্তু সরকার যেখানে, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক আর স্টেট গভর্নমেন্ট হোক, যেখানে ফান্ডিং করছে ছেলেপুলেদের রেসিডেন্সিয়ালি রেখে তাদের মানসিক শক্তি বিকাশ করে, তাদের শারীরিক শক্তি বিকাশ করে, তাদের পড়াশোনার মান উন্নয়ন করার জন্য যে জায়গা তৈরি হচ্ছে, সেই জায়গাগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে ভাবুন, আমরা নাকি উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছি। খবর আছে নাকি, যদিও আমার কাছে ডকুমেন্টস নেই। বিভিন্ন মিডিয়া, বিভিন্ন জায়গায় নাকি বলা হচ্ছে 11 কোটি টাকার ধামসা মাদল নাকি দেওয়া হয়েছে আদিবাসী পরিবারে। 11 কোটি টাকা। আর আমরা বলছি এই ধামসা মাদল আদিবাসীদের চিরাচরিত প্রথার একটা জিনিস, যা প্রত্যেকটি গ্রামে আপনি পাবেন। সেই গ্রামে যদি নাও পান, অন্য গ্রামের মাঝি বাবার থেকে আমরা সেখানের পারমিশন নিয়ে নিজেদের আচার অনুষ্ঠান বা রিচুয়ালস গুলো কমপ্লিট করি। যেখানে আমরা বলছি এডুকেশনকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে একটা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেইখানে ধামসা মাদলে আপনারা বলছেন 11 কোটি টাকার। আমরা বলছি সেই টাকা দিয়ে যে স্কুলগুলো বন্ধ হয়েছে, যে হস্টেলগুলো বন্ধ হয়েছে, যে ইএমআরএস স্কুলগুলোতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, যে ফিডার স্কুলগুলো বন্ধ করা হয়েছে, সেইগুলো খোলা হোক। কি দাদা, আমি ঠিক বলছি তো? আমরা কি পড়াশোনা শিখবো না? আমাদের আদিবাসীদের কি এগিয়ে যাওয়ার কোনো অধিকার নেই? তাহলে কেন বলবো না আমরা ধামসা মাদল নেব না? আমাদের এডুকেশনটা দিন। বলবো কি বলবো না? বলবো। আমরা এখানে কোনো চটুকার রাজনীতির কথা বলতে আসিনি। যেটা আমাদের দাবি দেওয়া, আর পশ্চিমবঙ্গ এমন একখানা জায়গা, আপনি যদি নিজের অধিকারের দাবিতে কথা বলেন, তাহলে আপনাকে বিরোধী দল বলে তাকিয়ে দেবে। কালকে ঘরে লোক পৌঁছে যাবে, তুই বড় বড় ভাষণ দিয়েছিস না, বড় বড় কথা বলেছিস। তো দাদা, আজকে আমাদের ডিসিশন নিতে হবে যে আমরা যদি এডুকেশন ঠিক করে না পাই, আমরা যদি স্বাস্থ্য ঠিক করে না পাই, ভারতের সংবিধান যে মৌলিক অধিকারগুলো আমাদের দিয়েছে, সেইগুলো যদি খর্ব করার কেউ চেষ্টা করে, কোন রাজনৈতিক দলই হোক, আর কোন দাদা দিদি হোক, আর কোন ভাই হোক, তাদের কিন্তু আদিবাসীরা ছেড়ে কথা বলবে না বন্ধু। সেই ফিডার স্কুলে পূর্ব বর্ধমান বা পশ্চিম বর্ধমান যখন একটা বর্ধমান ছিল, সারা বাংলার 7টা জায়গায় যখন ফিডার স্কুলটা হয়েছিল, আপনারা জানেন ফিডার স্কুলটা কি? যাদের অর্থনৈতিক বল নেই, অথচ ছেলেপুলেদের পড়াশোনা সুন্দর করে শেখাবার মনে ইচ্ছে আছে, তাদের ছেলেপুলে ওই হোস্টেলে থেকে খাওয়া দাওয়া করে, শরীর শিক্ষা করে, সামাজিক শিক্ষা করে, আমাদের আরিচারি কালচার শিখে তারা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে ভর্তি হতো। সেইখান থেকে রাজ্যের আরো বড় বড় স্কুলে সেটা আপনার হতে পারে নবোদয়। আজকে যখন বর্ধমানে এই একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল তৈরি হয়েছিল,
বা আমাদের ফিডার স্কুল তৈরি হয়েছিল যেটা আজকে প্রায় বন্ধের মুখে, আপনাদের বলে দিয়ে যাই এই সমস্ত ফিডার স্কুল 2016-17 পর থেকে পর্যায়ক্রমে বন্ধ করতে 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 আজকে একটা বন্ধ হবার জায়গায় নয়, পুরো বন্ধই বলা যায়। সেখানে আদিবাসী আমাদের মায়েরা, আমাদের বোনেরা নিজের কষ্টার্জিত টাকায় নিজের পেটে না খেয়ে নিজের বাচ্চাদের পড়াশোনা করানোর জন্য প্রতি মাসে 2.5 থেকে 3,000 টাকা করে দিয়ে যায়, যাতে ছেলেপুলে সঠিক শিক্ষা পায় এবং সমাজে মাথা উঁচু করে থাকতে পারে, নিজের অধিকারটা ছিনিয়ে নেবার জন্য সবার সামনে ঠিক কথাটা বলতে পারে। আজকে যেখানে শিক্ষকরা রাস্তায়, সেখানে আমরা চাকরি কোন মুখে চাইতে যাব? আজকে যেখানে প্রত্যেকটা রিক্রুটমেন্ট যে হচ্ছে গ্রুপ ডি থেকে, আমরা গ্রুপ ডির কথাই বলছি। আমাদের ফুলঝড়ের পণ্ডিত রঘুনাথ মুর্মু যে স্কুল রয়েছে সেইটা ভগ্ন প্রায় হয়ে গিয়েছিল। যদি প্রায় 2 বছর আগে সিদ্ধান্ত মান্ডি নামে একমাত্র ক্লাস 7-এর ছেলেকে যদি না সাপে কামড়ে মারতো, আজকে সেই স্কুলটা ঘুরে দাঁড়াতে পারতো না। তাহলে ভাবুন, আমাদের আদিবাসীদের প্রত্যেকটা অধিকার নেবার জন্য একটা করে কি প্রাণ যাবে? আমরা কি সেটা মেনে নেব? আজ বিভিন্ন আন্দোলনের ফলে একটা মোটা টাকা স্যাংশন হয়েছিল। আজকে পণ্ডিত রঘুনাথ মুর্মু বিদ্যালয় ফুলঝড়ের নতুন করে সাজছে, নতুন করে সেখানে ছেলেমেয়েরা মুক্ত বাতাসে পড়াশোনা করা শিখতে চাইছে। আজকে ইএমআরএস এ কি হয় জানেন? যে সাপ্লাই চেইন ফিডার স্কুল থেকে আছে, আমার পাশে গোড়াদা বসে আছেন, যিনি সিএসআর পলিসির মাধ্যমে বিভিন্ন কোম্পানির পা ধরে ধরে সেই স্কুলগুলোকে দাঁড় করাচ্ছেন। ওই জন্য আমি গোড়াদাকে জোহার জানাই, বাবলুদাকে জোহার জানাই, সেই জায়গাগুলোকে দাঁড় করিয়েছেন। শুধুমাত্র খাবে আর থাকবে, এইটুকু দরকার, এর থেকে বেশি কিছু দরকার নেই। সেই জায়গাগুলো একটার পর একটা শেষ করে দেওয়া হচ্ছে। ইএমআরএস আজকে লটারি চলে এসেছে। যারা এই বিভিন্ন ফিডার স্কুল থেকে পাস করে আসতেন, তারা ডাইরেক্ট সেখানে টেস্টের মাধ্যমে এই একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে তারা ভর্তি হতে পারত। কিন্তু বর্তমানে কোনো নাকি একটা কমিটি আছে, পশ্চিমবঙ্গ শিক্ষা পরিষদ নাকি, তারা ডিসাইড করেছে লটারির মাধ্যমে সেখানে ভর্তি হবে। তাহলে আমাদের কথা, 1 থেকে 10-এর মধ্যে যে সমস্ত ছেলে বা 1 থেকে 20-র মধ্যে যে সমস্ত ছেলে এই ফিডার স্কুল থেকে অত্যন্ত তীক্ষ্ণ ছেলে পাস করে বেরিয়ে এলো, তারা এই লটারির মাধ্যমে তারা যদি সেই স্কুলগুলো ইএমআরএস এর চান্স না পায়, তাদের ভবিষ্যৎটা কি হবে? আজকে জিজ্ঞাসা যখন আমরা বিভিন্ন বিসিডব্লিউ অফিসে জিজ্ঞাসা করেছি কেন এই সিস্টেম, না এইটা গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করেছে, গভর্নমেন্টের পলিসি, আমরা এসডিও কে জিজ্ঞাসা করি আমরা চেঞ্জ করতে পারবো না। তাহলে আমাদের প্রশ্ন ছিল, যে সমস্ত ব্রাইট স্টুডেন্ট যারা ওই সমস্ত স্কুল থেকে বেরিয়ে এসেছে, তারা কি হায়ার এডুকেশন পাবে না? সেখানে আমাদের বলা হয়েছে শিক্ষা সবার জন্য সমান। আমরা বলছি শিক্ষা অবশ্যই সবার জন্য সমান হবে, এবং শিক্ষার যে মাপদণ্ডটা হবে, শিক্ষার যে জায়গাটা শুরু হবে, সেইটা আমার প্রান্তিক যে মাটা আজকে রাস্তায় খাটছে তার ছেলেও যে শিক্ষা পাবে, আর আম্বানির ছেলেও সেই একই শিক্ষা পাবে, তবেই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সুদৃঢ় উন্নতি হবে। না হলে আদিবাসী মানুষ কেন খেটে খাওয়ার পরিবারের বাচ্চারা চিরকাল পিছনের সারির ব্যাক বেঞ্চে বসে থাকবে, আর বড় বড় মাল্টি ন্যাশনাল স্কুলে বড় লোকেদের ছেলেরা পড়বে, আর আমাদের চিরকাল তাচ্ছিল্য করে যাবে। আমরা সব মানছি, সব দেখছি, সব বুঝছি। বন্ধু,